আর হনুমান মন্দির এসেছি ব্যারাকপুর। আমার আজকে ব্যারাকপুরে অনুকূল ঠাকুরের প্রোগ্রাম আছে। আমি ঠাকুরমশাইকে বললাম যে একটুখানি ছবিটা নেব। আমার মা তো এসছে, ঠাকুরকে পুজো দিয়েছে, কিন্তু ছবি তো করেনি। তাই আমার একটাই উদ্দেশ্য যে আমি আশীর্বাদ নিচ্ছি, একটাই উদ্দেশ্য যে যারা আসতে পারে না তাদের জন্য বলছি, ছবিটা তুলতে মন্দিরে কি হয়, ছবিটা তুলে দিতে কি হয়। হ্যাঁ, তাড়াতাড়ি প্রশাসনের তো ব্যবস্থা আছে, প্রশাসন তো আছে। বেশি ছবি দিতে গেলে যদি বেশি সময় নেয় অনেকে, দেখুন আমি ছবি তুলেছি, কিচ্ছু বলছে না। আমি তো ভগবানকে জানিয়ে নিলাম সুন্দর ছবিটা। এই যে ট্রেন যাচ্ছে ব্যারাকপুর লোকাল, পরে আমি দেখাচ্ছি। সবাই এখানে আসবেন, পুজো দেবেন। কিচ্ছু বলছি না, শিব শিব মন্দির পুজো দিচ্ছে, সবাই দেখুন। আমি কি কোনো অন্যায় করছি? মাকে নিয়ে গিয়ে ছবিটা দেখাবো, আমার মা তো অসুস্থ, হাত ভাঙা, সে দেখবে। আমি কোনো অন্যায় করছি? এই দেখুন কি সুন্দর এখানে ঢিল বাঁধে, দেখুন এখানে প্রদীপ জ্বলছে। দেখো, আমি একটু আশীর্বাদ নেব। ঠাকুর ভালো রাখো সবাইকে, ঠাকুর আমার শিশিরুদ্ধ দাদাকে ভালো করে দাও ঠাকুর। আমি এসে তোমার লাল কাপড় পরিয়ে দেবো। আমার মায়ের, আমার বিয়ে হলো যখন, আমার মাসি, আমার সন্ধ্যা মাসিও তো ঠাকুরের কাছে বলেছিল তোমাকে আমি পরি। আমার মাসি যায়নি, আমি আমার টাকা দিয়ে আমি কিনে দিয়েছি ঠাকুরকে, লাল কাপড় পরিয়ে দিয়েছি। তাহলে আমি অন্যায় করেছি ঠাকুর? এই যে কি সুন্দর রাধাকৃষ্ণ, এই যে কি সুন্দর রাধাকৃষ্ণ। আমার মা তো, মায়ের হাতে ব্যথা, আমি দেখাবো মাকে নিয়ে গিয়ে। এই যে সবাই প্রণাম করছে, কি সুন্দর ঠাকুর আছে, ঠাকুর জাগ্রত, হনুমানজি সংকট মোচন। দেখুন কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি সুন্দর দেখো, দারুণ। সবাই আসবে এখানে পুজো দেবে, হনুমানের মন্দির সংকট মোচন। দেখো কি সুন্দর, দেখো মা তুমি দেখবে। আমার একটাই উদ্দেশ্য, ঠাকুরের ছবি তুললে ছাও কি অসুবিধা? কোথায় কাস্টমারের মন্দিরে তো কিচ্ছু বলে না, তাহলে আমার মারা, অসুস্থ মানুষরা কি করে দেখবে, তাই না কাকু? কাকু ও কাকু, অসুস্থ মানুষরা যারা বাড়িতে থাকে তারা কি করে দেখবে বলো? একটু ঠাকুর তো ঘরে বসে দেখতে পারে। অনেক জানা ফটো তুলতে দেয় না, জানো তো? কি সুন্দর তোমরা দিচ্ছ ফটো তুলতে। খুশি হলাম, আমি প্রচণ্ড খুশি হলাম। সবাই দেখুন, এই মন্দিরে সবাই আসবেন, ব্যারাকপুর হনুমান মন্দির। এই যে দাদা বললেন ছবি তোলো, আমিও চাই দিদিকে বলতে, দিদি সব জায়গায় তোমার কথা তো শুনি, সবাইকে বলবে, আমাদের মমতা দিদি সবাইকে বলবে জানো একটু ফটো তোলার জন্য। শ্যামনগর মন্দিরে জানো দিদি ফটো তুলতে দেয়নি আমার, কিন্তু দূর থেকে আমি তুলছি, কত দূর থেকে, তবু ফটো তুলতে দেয়নি। কিন্তু আমার মনের কথাটা বলছি, হ্যাঁ, মানে ক্যামেরা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। কি লীলা ঠাকুরের! তাহলে কিন্তু সব ক্ষেত্রে তো সেটা সম্ভব হয় না, আমাকে তো ট্রাই করতে হবে না, চেষ্টা করতে হবে। ট্রেন আমার জন্য দাঁড়াবে, তার জন্য আমাকে দৌড়াতে হবে। যদি না দাঁড়ায় তখন কী হবে? আমি তো কলকাতা শিয়ালদা গিয়ে তো সেই ট্রেন পাবো না। এই যে ব্যারাকপুর স্টেশন, এই যে ব্যারাকপুর, এই যে ব্যারাকপুর লিখতে হবে। এখানে আমাদের অনুকূল ঠাকুরের প্রোগ্রাম আছে, তো আন্দ্রা দিয়ে আমাকে আসতে বলেছে। অনুকূল ঠাকুরকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার বাবাকে সবসময় অনুসরণ করছে। আর বাবা তো অনুকূল ঠাকুরের ফটো নাকি
শ্রীগুরুর পাশে রেখেছিলেন। তার কারণ আমার মাও শ্রীগুরুর ভক্ত ছিল। আমার পাশের বাড়ি পিসি অঞ্জলি ভট্টাচার্য ক্যালকাটা টেলিভার্সে ছিলেন। তিনি আমার মাকে অনেকবার শ্রীগুরুর কাছে নিয়ে গেছেন। সেই কারণে শ্রীগুরুর কাছে যেহেতু উনি নিয়ে গেছেন, সেই জন্য উনিও একটা ফটো নিয়ে এসে ঠাকুরের পাশে রেখেছিলেন। তাহলে মা আর বাবা তো আমার বড়দা মারা যাওয়ার পরে নাস্তিক হয়ে গেছিলো, ঠাকুরকে খুব বিশ্বাস করতো। কিন্তু সন্তান, বাবা মায়ের সামনে যদি সন্তান চলে যায়, সেই সন্তান বাবার পক্ষে কত কষ্টকর। আমার মা বাবা বলতো, ঠাকুর অন্য কারোর সন্তান নিও না মা বাবার সামনে, যে কতটা কষ্ট। দিদি তুমি যা করো তাই করো, সঞ্জয় রায় যদি সত্যি মানে দোষ হয় তাহলেই যেন শাস্তি হয়, বেকসুর ব্যক্তি যেন শাস্তি না পায়। যে দরকার পড়লে তাকে আটক করে রেখে দাও। তাহলে তার যেমন সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ, আরও কয়েকজন আছে, নাম বলতে চাই না অত। আমার যেটা উদ্দেশ্য বলার, বোঝানোর, যে বলতে চাইছি যে সন্দীপ ঘোষ এরা যদি ট্রিটমেন্ট করুক, তাদের সার্টিফিকেটটা না নষ্ট করে দিয়ে যদি আবার সার্টিফিকেটটা চালু করা হয়, ট্রিটমেন্ট করুক, যদি ভালো হয়ে যায়, তারা আগামী দিনে কিছু তো উনি খারাপ কাজ করেছেন, না হলে তো এতদিন জেল থাকতো না। কিছু তো করেছেন, হয়তো ওই কাজের সঙ্গে যুক্ত ছিল না। ওই আরজি কলেজের দাদা, দিদি বা বোন বলতে পারো, কারোর মেয়ে, যেমন ওই কাকিমাটাকেও আমি বলছি, খুব খুব কষ্টের। ছেলে মেয়ে চলে যাওয়া বাবা মার সামনে, কতটা যে কষ্ট। ঠিক আছে, তুমি খালি ঠাকুরকে ধরে রাখো। আমাদের দিদি ঠাকুর, ওনারা খুব ঠাকুরকে ভালোবাসেন। আমাদের দাদা ঠাকুরকে ভালোবাসেন। হ্যাঁ, তার কারণ আমরা যতটাই স্বীকার করি বা অস্বীকার করি, পরীক্ষার খাতায় যদি মুখ্যমন্ত্রীর নাম, আমরা নিজের প্রাইভেট প্রাইমারি স্কুলে টিচার করতাম, আমরা নিজেরা দেখেছি, প্রশ্ন করেছি, মুখ্যমন্ত্রীর নাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম যখন যেটা তখনই লিখতে হয়েছে, বুদ্ধদেব, জ্যোতি বসু, হ্যাঁ, এরকম এটসেট্রা। যখন যার শাসন, তারপরে প্রধানমন্ত্রীর নাম, এসব। হ্যাঁ, সেই কারণে আমি বলতে চাইছি যে যা প্রধানমন্ত্রীর নাম, আমাদের দাদার নাম, যা সবাই যার নরেন্দ্র মোদী, এটা স্বীকার করতেই হবে। তার কারণ দুজনেই কিন্তু ঠাকুরকে ভালোবাসেন, মিথ্যা বললে কিন্তু হবে না। তার জন্য আমরা বলছি, আমরা টিচার, তার জন্য রাজ্য সরকার আছে। আর ট্রেনে বাসে উঠতে গেলে কি সেন্ট্রাল, তাহলে দুজনের পরিপক্ক, এদের ছাড়া আমরা চলবো না। আমরা যে চাকরি করি তাও ট্রেনে বাসে করে উঠে যাই। কত দূর আমার দাদা কত দূর চলে যায়, ঠিক টাইমে অফিসে যেতে হবে, এটা তো স্বাভাবিক, এটা ভালো। আমার হাজব্যান্ড কত তাড়াতাড়ি চলে যায় অফিসে, তার জন্য আমাদের ভোরবেলা উঠতে হবে। তার কারণ গরম গরম খাবার তো খেয়ে নিয়ে যেতে পারে না, তাহলে পেটটাও হয়ে যায় বলে আমার বর, তো এমনিতেই খায় না। তার জন্য ওকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, উঠে তার তৈরি করে দিতে হবে। আমার মা শাশুড়ি এটাই বোঝে না, যে এত তাড়াতাড়ি তুই উঠছিস কেন। আরে না উঠলে ও যদি সন্ধ্যাবেলা বলে একটু আমার খেতে ইচ্ছে করছে, তা তাকে তো খেতে দিতে হবে, করতে হবে। সন্ধ্যাবেলা আবার বাসন মাজতে হবে বলে ওকে করে দেবো না কিছু, তার জন্য নিয়ে আসতে হবে। কিন্তু কালকে গতকাল যখন বললো 8 জানুয়ারি ছিল, আজকে 9 জানুয়ারি, গতকাল বললো আমার খুব খিদে পেয়েছে, তখন আমার এতটা কষ্ট লাগছিলো। তার কারণ এইসব তো আমি দেখি না, এইসব মা দেখে, মায়ের ডিপার্টমেন্ট আমার সামনে থাকে না, বলে কি দেখে নিবি ওখান থেকে, তাহলে এটা কী করে হয়। আমি যখন এইসব পরিচালনা করবো তখন আমি ঠিক আমার জায়গায় আমি রেখে দেবো। আমি পাই না, যখন যেটা চাওয়ার আমি কিন্তু পাই না। আমার বাবাও বলেছে, বলে কোথায় রেখে দেয় কি জানি, পাই না। এবার এইদিকে খুঁজছি ওদিকে খুঁজছি, একবার তো আমি পেলামই না, ওই মশলা ছাড়াই আমি রান্না করে ফেললাম। এগুলো যারা বোঝে না, যেমন আজকেই তো না বলে আমি পারি না এইসব কথা। আমি যখন আমাদের কল্যাণী হাউজিংয়েই মানে জিলপাড়ে থাকে, তো একজন খুব বিপদে আছেন, সবসময় এগুলো খুঁজে বেড়াই, আমার জন্য এটাই চাকরি হয়। হ্যাঁ, আমি সবসময় খুঁজে বেড়াই যে কোথায় আছে, যে করা দুঃখে আছে। আমার এক বৌদি, মদনপুর বৌদি, ব্রাহ্মণ বৌদি, খুব কষ্টে আছে, তার লক্ষ্মী ভাণ্ডারটা হচ্ছে না, কতদিন ধরে আমাকে বলছে। হ্যাঁ, তাই একটি মানুষের সন্ধান পেলাম আজকে ট্রেনের মধ্যেই। উনি নাকি ডকুমেন্টস হারিয়ে ফেলেছিলেন, উনি সাথে সাথে স্টেশন মাস্টারের কাছে গেলেন। তার মানে কি এখানে হেল্প করছে কি রাজ্য সরকার, নাকি এখানে হেল্প করতে হচ্ছে সেন্ট্রাল, মানে কেন্দ্রীয় সরকার। ওনার কাছে গেছে স্টেশন মাস্টার, এত ভালো সাথে সাথে বলেছেন দাঁড়ান, আপনি কাঁদবেন না, আমি সীমান্ত
ওখান থেকে সীমান্তের এখানে চলে গেছে। উনি তো অলরেডি শিল্পাঞ্চল চলে গেছে, উনি ফেলে গেছে ট্রেন ডকুমেন্টস, সমস্ত রকম ডকুমেন্টস ওনার কাছে ছিল। তখন উনি ওটা নিয়ে চলে গেছেন হচ্ছে আপনার ওই সীমান্ত স্টেশনে। সীমান্ত স্টেশনে নেমেই সাথে সাথে ফোন করেছে হচ্ছে সেটি, কেননা ওটা তো ব্যাগটাতে যাবে পুরো সীমান্ত স্টেশনে। এবার উনি নেমেই ওখানকার যে আছেন স্টেশন মাস্টার, তাকে আবার শিল্পাঞ্চলের স্টেশন মাস্টারকে যাই হোক ওই ফোন করেছেন, সাথে সাথে উনি চলে গেছেন আবার শিল্পাঞ্চলে টোটো অটো করে আবার চলে এসেছেন। শিল্পাঞ্চল থেকে নেমে গেছেন তো উনি শিল্পাঞ্চলেই দাঁড়িয়েছিলেন, উনি শিল্পাঞ্চলেই দাঁড়িয়েছিলেন। তারপরে শিল্পাঞ্চল না ঘোষপাড়া এরকম ধরনের, ওনাকে আবার টোটো অটো করে ফিরে আসতে হয়েছে। কিন্তু ফিরে আসার পরে উনি যে টোটো অটো করে ফিরে এসছে, কে কাকে নিয়ে এসছেন আপনি? ওই যে তখন স্টেশন মাস্টার প্রথমে ফোন ধরেননি, সীমান্তের স্টেশন মাস্টার যখন ওনাকে ফোন করেছে তখন ফোন ধরেনি না, শিল্পাঞ্চলে নেমে, আমি ভুল বলছি, শিল্পাঞ্চলে নেমে উনি শিল্পাঞ্চলের স্টেশন মাস্টারকে ফোন করেছেন। তখন উনি সীমান্তের স্টেশন মাস্টারকে বলেছে শিল্পাঞ্চল থেকে সীমান্তে যেতে তো সময়ও লাগবে না। যাই হোক কিছু একটা হয়েছে, হ্যাঁ অতটুকু টাইমের মধ্যে আমিও নামবো ট্রেন থেকে, কতটুকু আর জানা যায়। যাই হোক এবার এই যে স্টেশন সাথে সাথে বললো আপনার ডকুমেন্টস আমরা রেখে দিয়েছি, আপনি আসুন। তখন উনি সীমান্তে চলে, হ্যাঁ ওখান থেকে উনি ফোন করেছেন ঠিক শিল্পাঞ্চল থেকে, উনি তো শিল্পাঞ্চলে নেমে গেছেন অলরেডি। তারপরে কি করবেন এরকম, উনি ফোন করেছেন সীমান্তের স্টেশন মাস্টারকে, এই শিল্পাঞ্চলের স্টেশন মাস্টার। এবার ফোন করার পরে সাথে সাথে ওই সেখানকার স্টেশন মাস্টার প্রথমে ধরেনি, সেকেন্ড টাইম ধরেছে। এবার আমার মনে পড়লো, সেকেন্ড টাইম ধরার পরে তখন বলে আপনি চলে আসুন। তখন উনি ট্রেনে তখন আর ট্রেন নেই তো দিকে যাবে যে, টোটো অটো করে চলে গেছে সীমান্তে চলে যাওয়ার পরে তখন উনি বলেছে আপনার ব্যাগ আমি ধরবো না, স্টেশন মাস্টার বলেছে আপনার ব্যাগ আমি ধরবো না, আপনি নিজে দেখে নিন কী কী আগে বলুন যে কী কী আছে ওর মধ্যে। উনি একটা খাতা বার করে দিয়েছেন, লিখুন এখানে, কত ভালো দেখুন, সব কিছু লিখেছে। তার ওনার ফোনটা ছিল ওনার নিজস্ব একটা ব্যাগে, আর ওগুলো ছিল এই ডকুমেন্টসগুলো ছিল আরেকটি ব্যাগে। তা উনি যা যা ওর ব্যাগের মধ্যে ছিল তাই লিখেছে। তারপরে দেখুন স্টেশন মাস্টারটা কত দায়িত্বশীল, ওনার মধ্যে ঠাকুর আছে, হ্যাঁ। তারপরে উনি একটা একটা করে পাচ্ছেন আর টিকমার্ক করছেন, বলে আপনার ব্যাগ আমি ধরবো না। তারপর টিকমার্ক করতে করতে যখন নাকি টিকমার্ক হয়ে গেছে, কি সব পেলেন তো? বলে হ্যাঁ আমি সব পেয়ে গেছি। তবে মা আপনি কাঁদবেন না, তার কারণ আমাদের এগুলোকে ঠিক করে রাখতে হবে, জিনিসগুলোকে আমাদেরকে ঠিক মতো বুঝিয়ে নিতে হবে। তার কারণ এই ডকুমেন্টসগুলো যখন তখন পাওয়া যাবে, অনেক কষ্ট ডকুমেন্টস জোগাড় করা, হ্যাঁ। তার কারণ তখন উনি বলছেন যে মাটা বলছেন যে 5-6 হাজার টাকা ওটা কোনো ব্যাপার না, উনি সবই পেয়েছেন, টাকাও পেয়েছেন। বলে 5,000 টাকা কেন, 1 টাকারও মূল্য আছে। উনি বলেছেন এই কথাটা, তখন নাকি শুনে কি খুশি হলাম যে আমার সাথে তাহলে মিল হলো ওনার, তাহলে কত ভালো মানুষ উনি, 1 টাকারও মূল্য আছে। 5,000 টাকা কেন, আপনি সাবধানে আপনি এই ডকুমেন্টসগুলো জেরক্স কপি রাখবেন আপনি সবসময়। বা আমি তখন বললাম, তখন আমি বলেছিলাম, তখন আমি বললাম যে হ্যাঁ একটা কাজ করা যায়, আরেকটা কাজ করা যায়, ল্যামিনেশন করে রেখে দিতে হবে, আসল কপিগুলো বাড়িতে রাখতে হবে। তার কারণ আসল কপি হারিয়ে গেলে যে কী কষ্ট হয় সেটা আমার শ্বশুর বাবা বুঝেছেন, হ্যাঁ কী অবস্থা। যেহেতু আমার বর সব কাজ জানে, সেই জন্য ও অনলাইনের কাজ জানে, এবং অফিসে করতে হয় তো, ও প্রচুর দায়িত্ব, 9টা ডিপার্টমেন্ট ও একসাথে দেখে। শতদল গাঙ্গুলি রানাঘাট এসডি অফিসে যিনি মানে এসডিও সাহেব এসছেন, তিনিও খুব ভালো, উনিও খুব কাজের, উনিও যখন চাকরি করেছেন নিশ্চয়ই সেরকমভাবেই উনি চাকরি করেছেন, সেই জন্য সেটা ওনার ওপরে খাটাচ্ছেন, সেই জন্য সবাইকে ঠিক টাইমে আসতে বলছেন। তো ভালো, আমার মনে নয় প্রচুর খাটে, কিন্তু সবাই তো আর খাটে না। আমি তো দেখেছি সব অফিসে সব বসে থাকে, শুয়ে থাকে, তো বলো কাজ নেই কিছু, বলো একজন শুয়েই একদম ঘুমিয়ে রইল। তার জন্য ওর কাছে, আমার হাজব্যান্ডের কাছে খুব চাপ মনে হচ্ছে, কারণ কন্টিনিউ কাজ করে যায়, খারাপ কথা বলছি না, কন্টিনিউ কাজ করে। আমিও তাই করতাম, আমার শ্বশুরবাবু তাই করতো, আমার মাও তাই সমানে করে যাচ্ছে। এবার আমি যে কাজটা করব সেটাও তো আমি মন দিয়েই করবো, হ্যাঁ। মাকে আমি সবসময় বলি, মা শাশুড়িমাকে বলছি তুমি বলবে আমি আসবো, আমি তো একটা ফোনের মধ্যে এগুলো সব দিচ্ছি, এগুলো ইউটিউবে দিচ্ছি, এগুলো তো সময় লাগে না, এগুলো তো বোঝা উচিত। তখন না ডাকলে নিজে করলে তারপর বলে কষ্ট পেয়েছি, এটা বললে তো হবে না। আমি যদি বলতাম যে আমি করবো না, সেটা পরের কথা,
আমাকে সবাই বুঝছে, আমার শাশুড়ি মা কেন বুঝছে না, এটাই আমার কষ্ট হয়। ভগবান তুমি ওকে দেখো। আর ওই কাকিমাকে আমি বলছি ডাক্তার ছাত্রীটির উদ্দেশ্যে, সে তো আমাদের বোন। আর সঞ্জয় রায় যার কথা বলছি, সে কে আসল দেশে আমি কিন্তু জানি না। ঠাকুরের উদ্দেশ্যে বলছি, হে সংকট মতন হনুমানজি, তুমি এদেরকে শাস্তি দিও না। তার কারণ তার পরিবার যে এটা যেন না হয় ধনঞ্জনের ফাঁসি যেন না হয় যায়, ফাঁসি দিয়ে তারপরে তার পক্ষে বিপক্ষে যুক্তি আমি টিয়াতে গিয়ে করে এসেছি। আমি ফাঁসি দেওয়ার পক্ষপাতে আমি ছিলাম না। আমি ফার্স্ট হতাম ওইখানে, আমি একবার দিয়েছি ভিডিওতে, কিন্তু আমি সেখানে কথা ছিল যে পুলিশের কথা আমি উল্লেখ করে বলেছিলাম। কারণ আমি কিন্তু যুক্তিই কথা বলেছিলাম যে পুলিশ এরকম ট্রেনের মধ্যে ক্ষমতা দেখায়, ট্রেনের মধ্যে আইডেন্টিটি কার্ড নেই, তার কী করে বুঝবো পুলিশ কী করছে। একটা বয়স্ক ভদ্রমহিলা মায়ের সমান, সে পায়ে ব্যথা, সে তাকে তুলে দিচ্ছে রানিং ট্রেনে বলতে পারেন পড়ে যেতে। এটা কি পুলিশের কাজ হয়েছে? তাই আমি পুলিশের কথা, তাতে আমি প্রাইজ পেলাম আর না পেলাম, আমি যে বলেছি যতটুকু বলেছি 10 মিনিট প্রচুর হাততালি করেছে এবং সবাই জানে আমি ফার্স্ট হবো। কিন্তু ফার্স্ট হবো না, আমি তো প্রাইজের আশায় নেই। আমি জানি যে শাস্তি দেওয়াটা মানে না জেনে শুনে পরে পস্তে লাভ নেই। তার কারণ সঞ্জয় রায়ের মা কীরকম আকুতি মিনতি করেছে, কিন্তু উনি বলেছেন কিন্তু এই কথাটা, ও যদি সত্যিকারের দোষী হয় তাহলে শাস্তি পাবে, কিন্তু সত্যিকারের যদি দোষী না হয় তাহলে নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। আমি তো কিছুদিন আগেও বলেছিলাম ঠাকুর যে আমাদের মুখ্যমন্ত্রী দোষী, কিছুদিন আগে আমি বলেছিলাম। তার কারণ এরকম সবাই ভেবেছে এবং এখনও ভেবে চলেছে। কিন্তু একটা কথা বলুন তো দেখি, আমাদের মুখ্যমন্ত্রী তো খারাপ না, তার চেলা চামুন্ডগুলো খারাপ। কে করলো উনিও তো জানেন না, উনিও তো সারা রাত ধরে জেগেছিলেন। কিন্তু এটা উনি বলতে পারেন না কখন মেয়েটাকে মেরে দিতে, কখনোই উনি বলতে পারেন না। বলেন একটা ভালো মানুষের মধ্যে কেউ একজন বদমাইশ ছিল, ডাক্তারদের মধ্যেও থাকতে পারে, কে জানি, আমরা জানি কেউ জানি না। তাই বলতে চাইছি যে নিরপরাধ ব্যক্তি যেন দোষী না হয়। তার কারণ এক সময় একটা ডাক্তারের মনে, মানে আমাদের সবার মনে দেখবেন ভালো আর খারাপের থাকে, দৈত্যও থাকে মনের মধ্যে। ভালো এইটা কাজটা করবো না, এই কাজটা করি, চুরি করবো কি করবো না, এরকম ধরনের আর কি। আর যে অন্যায় করে সে তো দোষী, আর যে অন্যায় তাকে সাহায্য করে সেও দোষী। তার একা দ্বারা সত্যি কথাই সম্ভব না, যেটা কাকিমা বলেছে। সুতরাং আমি কাকিমাকে বলছি যে আমি হয়তো তোমার কেউ ভেবে নাও, আমি হয়তো তুমি আমার কাকার বউ, যে কোনো একটা কাকার বউ, আমি তাই ভাবছি, তাই আমি তোমাকে মা বলে ডাকছি। তুমি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, প্রণাম ওনাকে। আর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে, ওনাদেরকে আমার প্রণাম, কোটি কোটি প্রণাম। ওনারাও ঠাকুরের খুব ভক্ত, তাই সেন্ট্রাল আর রাজ্য ছাড়া কোনো কিছুই চলে না। এই দুজনকে আমার প্রণাম। তাই আমার অনুকূল ঠাকুর, আমার মা বাবা হচ্ছে ভালোবাসতেন শ্রীগুরু আর অনুকূল ঠাকুর, শ্রী অনুকূল ঠাকুর। আর আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি সব সীতারাম দর্শন করলাম। আমার মা সবসময় বলতো জয় সীতারাম, ঝড় টড় উঠলে সবসময় বলতো জয় সীতারাম। তাই বলতে চেয়েছি আমি জয় সীতারাম সবসময় বলতো আমাদের ঠাকুর। মা আমার গর্ভধারিণী মা সবসময় বলতো, ঝড় উঠলে জল উঠলে সবসময় বলতো জয় সীতারাম। তো তখন তো জানি যে রাম সীতা আমরা পড়াশোনার মধ্যে পড়েছি, রামায়ণের মধ্যে, হ্যাঁ, কিন্তু উনি ডাক্তার সীতারাম, তার কারণ উনি বেশিরভাগই ব্যারাকপুরেই থাকতেন। আর ব্যারাকপুরে যে আমাদের যে মামা ছিলেন মনীন্দ্র দত্ত আমাদের মামা ছিলেন, মায়ের জ্যাঠার ছেলে ছিলেন। উনি হচ্ছেন জয় সীতারাম দাসের খুব ভক্ত। তাই আমরা সেইভাবেই ভেবেছি জয় সীতারাম, কোনো জিজ্ঞাসা করিনি যে। তবে আমরা বাজাতাম শঙ্খ, মা খালি সীতারাম দাস কান্নাথের নাম করতো, সীতারাম দাস, জয় সীতারাম। আমি তো বুঝতে পারিনি যে সীতারাম দাস ওঙ্কারনাথও মানে একদম স্বয়ং ভগবান। একদম আমাদের অনুকূল ঠাকুর যেমন ভগবান, স্বয়ং ভগবান, সীতারাম শ্রীগুরুও তাই। তার কারণ যারা প্রত্যেকটা গুরুই সম্মান। তার কারণ গুরুকে আমরা অস্বীকার করতে পারি না। যে গুরুর শিষ্য সেখান থেকে যেন অন্য জায়গায় না যায়। মা বাবাকে কখনো মা বাবার আসনে থাকবে, অন্য জায়গায় এখানে আমরা বসাই। কেউ যদি এরকম কথা বলে যে তুমি গুরু চেঞ্জ করো, এটাও অন্যায়। আর কাকিমা তোমাকে আবার বলছি, তুমি ওনাদেরকেই ধরে রাখো, দুইজনকে। আর আমি
মমতা যে দিদির উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে আমি জানি আপনি সত্যি স্বচ্ছ। হ্যাঁ, আপনি কখনোই বলতে পারেন না। হ্যাঁ, হয়ে গেলে এখন কী করা যাবে, সেই জন্যে আমরা সাবধান হই যেন ভুল করার আগে যাতে সাবধান হই, যাতে না ভুল হয়, যাতে তাড়াতাড়ি করতে পারি। যে সকালবেলা সকালবেলা উঠে ওকে করে দিলাম, মা বলছে কেন সকালবেলা উঠলি, এটা বুঝছে না যে ও গরম গরম নিয়ে যায়, প্রতিদিন চিৎকার করে, তাড়াহুড়ো করে পড়ে গেলে তখন কী হবে, আমার যাবে, সিঁদুর পরতে পারবো না, এটা তো আমার মা বোঝে না। তার ছেলে বটে, কি ঠিক আছে, কিন্তু আমার কি অধিকার নেই সেটা? আমার কি কিছু করার অধিকার না? ঠাকুরকে গোপালকে তুলে কোনো সময় তো বলে না যে গোপালকে তুই তোল, কেন বলবো, কোনো সময় বলে না। যাই হোক, আমার একটাই উদ্দেশ্য যে আসল দোষী যে সেই যেন শাস্তি পায়, নিরাপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। তাই হে সংকটমোচন ঠাকুর, ওই কাকিমাকে তাকে দেখো, যার একটি মাত্র মেয়ে, অনেক কষ্ট করে উনি ডাক্তার করেছিলেন, ওনারকে শান্তি দিও। আর উনি যেন সবসময় ভগবান সংকট মানে এই হনুমানজিকে স্মরণ করেন সবসময়, গীতা পড়েন, তাহলে দেখবেন ওনার সমস্ত আশা, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, সেটাকে নিয়ে থাকলে হবে না। ওই দিদি আর দাদা ওনারা ঠাকুরের ভক্ত, ওনাদের উপর ছেড়ে দিন, কি নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। আমার একটাই অনুরোধ, প্লিজ, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা করো। আর একবার বলছি, দিদি দাদা না থাকলে আমাদের শাসন প্রশাসন ঠিকমতো চলবে না। প্রণাম আপনাদের উদ্দেশ্যে। আর আমি চাই আপনাকে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে। কোন আর্টিস্ট, আমার তো মনের ইচ্ছা ছোটোবেলা থেকে, আর আমি ছোটোবেলা থেকে প্রতিবাদ করি। আজকে যেমন আজকে যে আমার জীবনে ঘটনা ঘটলো ট্রেনের মধ্যে, ও বললো তুমি অনুকূল ঠাকুরের জন্য যাচ্ছ ব্যারাকপুরে প্রোগ্রাম করতে? আমি বলছি হ্যাঁ যাচ্ছি। তখন বললেন উনি যে কী বললেন কথাটা, যে হ্যাঁ আমিও তো অনুকূল ঠাকুরের খুব ভক্ত। হ্যাঁ তুমি কি বলছো, আমি অনুকূল ঠাকুরের ভক্ত, কত মানে কথার মধ্যে ঘ্যাম। যেই ফোন নাম্বার চলে তাই, তাহলে বলো না একটুখানি কোথাও প্রোগ্রাম হলে আমাকে, সীমান্তে যদি প্রোগ্রাম হয়ে বলে, তখন ফোন নাম্বার নিয়ে আমাকে কী করবে ফোন নাম্বার। আমি যে উৎফুল্ল হয়ে যাই ঠাকুরের জন্য, যে আমি ওখানে গিয়েও তাহলে একটু গান শোনাতে পারবো যদি হাতে আমার সময় থাকে। শিল্পাঞ্চল ঘোষপাড়া, আমি শিল্পাঞ্চল থাকি, কল্যাণী শিল্পাঞ্চল, বেশি দূরত্ব নেই, একটু গিয়ে গান শোনাবো, কিন্তু ফোন নাম্বার আমাকে কিছুতেই দিল না। তখন আমি মনে মনে ভাবলাম, ওইভাবে ফোন নাম্বার দিতে চাইনি তা না, দেবে বলছিল, মানে জোর করলে হয়তো দিত। তার পাশে দেখছি ও আমার কথাটাকে গুরুত্ব দিচ্ছে না, তার মানে আমার ভগবান নির্দেশ দিচ্ছে তুমি তোমার কাজটা করো। আমি সত্যি মনে পড়ে গেলো, তাই তো আমার আমি আজকে গান করব, সেগুলো তো ডিলিট করতে হবে যেগুলো আগে আছে, নাহলে তো আমার ভিডিও হবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা ভগবান আমাকে মনে করে। তাই তারপরে যেই ব্যারাকপুর নামলাম তখন মেয়েটিকে বললাম যে জানো আমি বিশ্বাস করো, কিছু মনে করো না, তোমার কাছে ফোন নাম্বার চাইলাম, তার কারণ আমার স্বামী শ্রী শতদল গাঙ্গুলী সবসময় মানে বেশি উৎফুল্ল হয়েও না, সবাই তোমার মতন নয়। হ্যাঁ, তুমি কেন এরকম করো, আমার মাও বলে তাই, শ্বশুরবাবা তো কোনো কথাই বলে না, কত ভালো মানুষ, আমার দিদিও বলে তাই। কিন্তু কথাটা হচ্ছে যে আমি তো মানুষটাকে চিনতে পারলাম। আমি বললাম তো শ্রীরামকৃষ্ণদেবকে তো অনেকে অনেক কিছু বলেছে, তা শ্রীরামকৃষ্ণদেব উনি যেটা বুঝেছেন সেটা করেছেন, আমরা ওনার মতো না হতে পারি, ওনাকে তো স্মরণ করতে পারি, আমি এই কথাটুকু ওকে বললাম। তখন নিশ্চয়ই মনে মনে ভাবলাম জানো আমার স্বামী কী করে, আমার শ্বশুরমশাই বললাম আমার স্বামী রানাঘাট SD অফিসে কাজ করে। এক কথায় সবাই যদি জিজ্ঞেস করে শতদল গাঙ্গুলির নাম করে অনেকে অনেক কিছু উপকার পায়। ও গরিব দুঃখীর কথা ভাবে, কারণ আমি কাস্তাপাড়ায় জন্মেছি, তার কাস্তাপাড়া হচ্ছে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, গরিব দুঃখী, আর কল্যাণী হচ্ছে বড় লোকের জায়গা। আমি ওকে ভাত খাবারের সময় যখন ভাত খাবার দিচ্ছিল তখন আমি কিন্তু বলেছিলাম, ও তখন ওকে দেখে আমার খুব কষ্ট লাগছিল, তোমার ভাত খাবারের দায়িত্ব নিলাম, তখন আমি বললাম আমি তোমার সাথে আছি, কাস্তাপাড়া তোমার সাথে আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি বড় হও, তুমি করে যাও মানুষের জন্য। তাই আমি চাই আমার হাজব্যান্ড শ্রী শতদল গাঙ্গুলি যেন ভালো, তো খুব ভালো কাজে, কতগুলো ডিপার্টমেন্ট আছে যেখানে সে মানুষ কাজ করে না, শুয়ে থাকে বসে থাকে, ওর দ্বারা যদি অফিসার র্যাঙ্কে তারা আছে। আমার বিয়ের সময় তো অফিসার র্যাঙ্কের সম্বন্ধে এসেছিলো, ডাক্তারের সম্বন্ধে এসেছিলো, জানি না এরা কাজ করে না কাজ করে, কিন্তু এরা ভালো মানুষ।
কিন্তু আমার সততার প্রচণ্ড কাজের, কাজকে ভয় পায় না। কোনো যদি একটা দায়িত্ব, বিয়েরও দায়িত্ব দেওয়া হয়, সে কি সুন্দর আমার দাদার বিয়ের সময় সমস্ত কিছু ম্যানেজ করলো। ওর মতো ছেলে, সব মানুষ, বয়স্ক মানুষ যেন সব ওর দ্বারা সব উপকার পায়, বেঁচে থাকুক, ভালো জায়গায় পজিশন হোক। তার কোনো কাজকে ভয় পায় না, অফিসের কাজে কিন্তু একটা হাতুড়ি মারতে গেলে ওর ভয় হয়। সেই জন্য তো আমি আছি বাড়ির জন্য। সেদিনকে কাজ করতে এসেছিলো আমাদের বাড়িতে, কাঠের এই টেবিলের লোক, আমাদের টিভিটা লাগালো, এলইডিটা, ঘরের এলইডিটা পুরোনো অন্য ঘরে লাগালো বাবার জন্য। আর একটা ঘরে হচ্ছে আমাদের স্মার্ট টিভি কিনলো। আমিও তো গান জানি, কত কি লাগে, গান শুনতে লাগে, বাইরে গান করতে গেলে শুনতে লাগে। তাই আমি একটা কথা বলছি, সেই কারণে ও কী করে বুঝলো যে আমি কি খুশি। আমি তো আগের দুটো দোকান থেকে ও তো নিয়ে নিচ্ছিল। আমি তখন বললাম এটা আমার পছন্দ না, আমার ভালো লাগছে না, তুমি চলো এখান থেকে। জোর করে ওকে নিয়ে চলে এসেছি। আমার টিভি দেখে সবাই বলছে খুব ভালো হয়েছে, আমার দাদা পর্যন্ত ছুটে চলে এসছে আমার টিভি দেখে। তাই আমি বলতে চাইছি, আমার কিছু না, ভগবান দিয়েছেন, এই টিভিটাও ভগবান দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে টিভির দোকানে রিলায়েন্সের অ্যাড দিয়ে দিলাম, যাতে দোকানে বিক্রি হয়। শ্যামনগর মন্দিরে গতকাল ফটো তুলতে দিচ্ছিল না, তার প্রমাণ দেখুন। শ্যামনগর মন্দিরে উনি সমানে আমাকে ডাকছেন যে নাকি ওই বিক্রি করছে ওই পূজার সমস্ত জিনিসপত্র। বলছে আমার তো সব নেওয়া হয়ে গেছে, নিন না, আর কিছু বাকি আছে নাকি। আমি আমার নেওয়া হয়ে গেছে। বলে তাহলে ফটো তুললাম না, তাহলে কীরকম? আরে আমি যদি ফটো তুলি, সেটা যদি সবাইকে দেখায় যে দোকানের ব্যবহার ভালো। ওই আর একটা দোকানেও তো কি সুন্দর, দেবালয় মনে আছে আমার, ওখানে গেলে ভালো কৃষ্ণ পাওয়া যায়, গোপাল পাওয়া যায়, খুব সুন্দর, এক একটা গোপালের সাইজ অনুযায়ী দাম, খুব ভালো। দোকানের ব্যবহারটা সব থেকে বড় কথা। ব্যবহার যার ভালো থাকবে সে জীবনে সাকসেস পাবেই। তার কারণ একটা প্রমাণ, এই সেন্ট্রাল রাজ্য সরকারের হচ্ছে শিল্পাঞ্চলের যিনি ছিলেন ওই আপনার স্টেশন মাস্টার, কত ভালো ব্যবহার করেছেন আমাদের। হাউজিংয়ের পাশেই থাকেন উনি, নামটা আমি সেভ করে নিলাম, ফোন নাম্বারও নিয়ে নিলাম। আর একটা বৌদির জন্য আমি ভাবলাম যে বৌদি তো কতদিন ধরে এরকম, ওনার লক্ষ্মী ভাণ্ডারটা হচ্ছে না, খুব কষ্টে আছে। শাক ভাত আমাকে বললো যে তুমি এসছো, খেয়ে যাও কিছু। অনেকে তো হলেও খেতো না, অহংকার দেখাতো। আমি তো খেলাম, কেননা বলে তোমার জন্য দেখো আমরা না খেয়ে বসে আছি। হ্যাঁ, আমরা তো জানতাম না তুমি আসবে। দেখো কখন থেকে তোমার দাদাকে বলছি, উনি ব্রাহ্মণ মানুষ, অনেক চণ্ডীপাঠ গীতাপাঠ করে, প্লাস সমস্ত রকমের পুজো উনি জানেন। হ্যাঁ, তা আমার কথা হচ্ছে, তখন বললে কতক্ষণ ধরে বলছি খেয়ে নাও। দেখো 3টে পাত বাড়া আছে, ওরা না খেলে আমি খাই না। 3টে পাত কী করে বাড়া হলো? তাহলে বুঝুন ভগবান আছে, এবং আমি উপলব্ধি করি সেটা। আমি কিছুদিন আগেই বলছিলাম, আমি সাথে সাথে খেয়ে নিলাম, পাশের ঘর থেকে লোটে মাছ চলে আসলো। আমি যে মাছ ভালোবাসি। তাহলে ভগবানকে ধরে রাখবেন। রামকৃষ্ণ মন্দিরে আমাকে যিনি দেখাশোনা করেন, সেখানে উনি বললেন কপির জল ভাত করতে। আমি সেই কপির জল ভাত ওই বাড়িতে, দাদার বাড়িতে গিয়েই পেলাম। কারণ উনি ভেবেছেন তুমি কপির জল ভাত করেছো, আমি এইভাবে বলেছি। তখন বললাম আমি একা থাকি কী করবো। কিন্তু সেকেন্ড টাইম কিন্তু আর বললেন না যে কপির জল ভাত খেয়ে যেতে। হ্যাঁ, কারণ ওই যে বললাম তুমি কপির জল ভাত করেছো, হ্যাঁ, কেন আরও কিছু তো খেতে পারো। নিজেকে কি ভালোবাসতে হবে না? নিজেকেও তো বাঁচতে হবে, নাহলে ঠাকুরকে দেখবে কী করে? আমি এবার সেটা বললাম। যাই হোক, উনি আর বলেননি, সব কিছু ভগবানের লীলা। আমি তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। গিয়ে এসে আমার দাদার বাড়ি গেছি, দাদার বাড়ি খুঁজতেই আমি তো একা চলে গেছি শিমুরালি। একদিন খালি দাদা দেখি, একদিন খালি ঠিকানাটা ভালো করে জেনে নিয়েছিলাম। যাই হোক, দাদার বাড়ি আমি খুঁজতে গেছি, যেতেই গৌরীরুদ্র পেয়েছি আমার মাকে। দাও তো অন্য একটা গৌরীরুদ্র, আমার মা বললো তো গৌরীরুদ্র অনেকেই পাওয়া যায়, না এনে দাও গৌরীরুদ্র এনে দাও। আমি তো কবে থেকে গৌরীরুদ্র খুঁজছি, 2016 সালের পর থেকে সমানে আমার মাকে খুঁজে বেড়াচ্ছি, গৌরীরুদ্রকে। আমি এতটাই মা বাবাকে ভালোবাসতাম। তাই বলি কি আমার দাদা দিদিরা ভালোবাসেনি? সবাই ভালোবাসে, কেউ মা পাগল হয়, আমি না। মা পাগল ছিলাম, বাবার সাথে সাথে থাকতাম যতটুকু টাইম পেতাম। তাই আমার শ্বশুর শাশুড়িকে ভালো পেয়েছি, আমার বড় খুব ভালো, ভীষণ ভালো। আমি কিন্তু ওর যোগ্যতা অনুযায়ী আমি চাই ভালো র্যাঙ্কে। ও আমাকে নিজে কথা দিয়েছে, অফিসার র্যাঙ্কে চাকরি। ওই 1 নম্বর 8 নম্বরের জন্য আটকে গেছে। ঠাকুর তুমি ওকে দেখো, ওদের মন দিয়ে কাজ করে। আর কাকিমা, তুমি এক মনে ঠাকুরকে ডেকে যাও, গীতা পাঠ করো,
ভগবদ গীতা পড়ো, দেখে চণ্ডীপাঠ পড়ো, ওই দিয়ে তোমার সময় কেটে যাবে। আমার বাবাও তো ছোটোবেলা মানে বিয়ে হওয়ার পরে আমার যে বড়দা মারা গেছে, বড়দার তার 6 ছেলে মেয়ে, তার কাছে কতটা কাছের আপনারা জানেন না। তুমি তো আমাকে, আমার মাকে বলেছিল, তুমি তো আমাকে 6টা ছেলে মেয়ে দিয়েছো, এর থেকে আর কি পাবো তোমার কাছ থেকে। আমার বাবা মাকে বলেছিল কথাটা, আর আমাকে এটা শিখিয়েছিল। তো আমার দাদা দিদিরা শোনেনি, আমাকে বলেছিল তোর মা আমাকে 6টা ছেলে মেয়ে দিয়েছে। হ্যাঁ, তা আমি অন্য পুরুষের প্রতি, অন্য মেয়ের প্রতি কোনোদিনই আসক্তি হইনি, তাহলে তোদেরকে মানুষ করবো কী করে? ভালো মানুষের মতো মানুষ, যে শোনেনি কথা সেই দেখো মানুষ হয়ে পড়ে রয়েছে। কিন্তু এর কিন্তু ভালো, অনেক কাজ জানে। বাবলির একটা হেরিটেজ আছে না, জিমন্যাস্টিক বেঙ্গল চ্যাম্পিয়ন, সমস্ত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে পারে। আমাদের কাছে রামায়ণ মহাভারত সমস্ত পড়ে পড়ে শোনাতো, কানে আবৃত্তি করে শোনাতো। একদিন বলেছিল আবৃত্তিটা দিতে পারবি তো রবীন্দ্রনাথের, উনি অনুকরণ করে গানটা কবিতাটা লিখেছিল। তাহলে রামকৃষ্ণ না হতে পারি, রামকৃষ্ণের মতো তো অনুসরণ করতে পারি, রামকৃষ্ণকে তো অনুসরণ করতে, শ্রী সারদামণিকে তো অনুসরণ করতে পারি। দান ধ্যান পুণ্য কাজে তাদের মন ছিল, এটা তো করতে পারি। কিছু না পারি, 1 টাকা তো অন্তত দিতে পারি। তাই কাকিমার উদ্দেশ্যে আবার বলছি, দিদিকে ধরো, দিদিকে বলো, বারবার দিদিকে গিয়ে বলো, কোনো কিছু কারোর সাথে যেও না, তুমি দিদিকে বলো আর দাদাকে বলো, আমাদের প্রধানমন্ত্রী। তার কারণ সেন্ট্রাল রাজ্য ছাড়া কোনো কিছুই হয় না, সেন্ট্রাল আর রাজ্য ছাড়া কোনো কিছুই হয় না। আর আমার অনুকূল ঠাকুর, আর আমার অনুকূল ঠাকুর হচ্ছে আমার বাবা, আমার বিয়ের আগে অনুকূল ঠাকুর, আর আমার দিদির কাছে শুনলাম অনুকূল ঠাকুর আর নাকি শ্রীগুরু হচ্ছে আমাদের পলাশির ঠাকুর, আমার পিসি পাশে অঞ্জলি ঘটে জন্য আমার মাকে সবসময় নিয়ে গেছে। তাই জন্য ওরা সবসময় থাকতো আমাদের আসনের মধ্যে 2টো গুরু। আর আমার মানে শ্বশুর আর শাশুড়ি মা হচ্ছে সীতারাম দাস শঙ্করনাথে। হ্যাঁ, তাহলে আমার মা তো এমনিতেই সীতারাম দাস শঙ্করনাথে সবসময় ডাকতো। তাহলে এই 3 জনকে আমি বসাবো, ইংলিশের স্যার অঙ্কের স্যারকে পাশাপাশি বসাতে পারি না গুরুকে। হ্যাঁ, আর ভগবানের মন্দির থেকে তো কত টাকা পয়সা সবাই দেয়, মন্দিরে টাকা পয়সা দেয়, অত টাকা পয়সা নেয় না, ওই 1 টাকার বেশি নেবেই না। আর কাকে দেবে? যারা নাকি গরিব দুঃখী আছে, যারা নাকি হাঁটতে পারে না, চলতে পারে না, মন্দিরের সামনে বসে থাকে, ওই বয়স্ক মানুষ, কাজ করার ক্ষমতা নেই, তাদেরকেও 1 টাকা দেবে। তারা যদি ওই 1 টাকা পায়, কত টাকা হয় বলুন তো? শ্যামনগর মন্দিরে কম লোক যায়? সব সময় লোক যাচ্ছে। 1 টাকা করে করলো যে ওদের দিনের খাওয়াটা হয়ে যায়, কিন্তু পায় না ওরা। তার কারণ আমরা ভগবানকে, ওটা ভগবান কোথায় রে? মানুষের মধ্যেই তো ভগবান আছে, এটা আমরা চিন্তা করি না। কত মানুষ আছে নিজের নামের জন্য এদিক ওদিক দান করছে, কিন্তু দেখছে না। কিন্তু আমি দেখবো প্রতিদিন, যেন আমি দেখতে পারি, সব প্রতিদিন যেন বেরোতে পারি। আমার মায়ের জন্য খুব অসুবিধা হচ্ছে, আমার শাশুড়ি মা বেরোতে দিতে চাইছে না। আমি ভোরবেলা উঠে বলছি আমি রান্না করে দেবো, মানে মন থেকে সন্তুষ্ট না। আমি জানি, আমি বুঝতে পারি, আমি মানুষ চিনি বাবা। উনি ওকে কাজ করতে দেবে না, তাহলে কি আমাকে শোকেসে সাজিয়ে রাখবে বলুন তো? আবার যদি কাজও করতে না, আমি যদি আমার এক মনে আমার ফোন ঘাঁটি, তখন বলবে কি যে আমার সারাক্ষণ ফোন নিয়ে যে কি করে সেটা ছেলেকে বলবে, আমাকে বলবে না। এটাই কষ্ট, আর কিছু বলতে চাই না। আর কাকিমা, আমি আবার বলছি, তুমি আজই করে যে ডাক্তার ছাত্রীকে মারা গেছে, আবার বলছি তুমি প্লিজ স্মরণ করে যাও, ওই দিদিকে ধরে যাও আর দাদাকে ধরে যাও, দেখবে তুমি তোমার প্রবলেম সলভ করবে। তার কারণ আমার বাবাও আমার দাদাকে হারিয়েছিল, যে ইঞ্জিনিয়ার ছিল সে দেখেনি। আমার দাদাও কিন্তু মারা গেছে পোস্ট থেকে পড়ে একজন বলে গেছে। কিন্তু আমার বাবলির বিশ্বাস ছিল আমার ছেলে কখনোই পোস্ট থেকে পড়তে পারে না। কেউ ওই পোস্টটা তার দাঁড়িয়েছিল, তারটি টানার মাধ্যমে তারটা যেই কেটে দিয়েছে আমার দাদা উঠে, 2 জন পারেনি। আর বাবার কাছ থেকে কাজ শেখা হচ্ছে আমার বড়দা শ্যামল রুদ্র। হ্যাঁ, কতটা কষ্টের স্বামীর সন্তান, মা বাবার সামনে সন্তান চলে যাওয়াটা যে কতটা কষ্টের, হ্যাঁ সেটা যে মা বাবা হয় সেই বুঝে। তিনি বললেন যে থাক, আমার ছেলে তো গেছেই, কিন্তু ইঞ্জিনিয়ারকে আর সাসপেন্ড করতে হবে না। তাহলে এখানে ভগবানটাকে আমার বাবা। সকালবেলা আমার মা ভগবানের কাজ করেছে, যখন নাকি শুনেছে ছেলে ওইভাবে তো অফিস থেকে খবর দেয়নি, অফিস থেকে হঠাৎ খবর দিয়েছে আপনার ছেলে অসুস্থ,
মা সকালবেলা উঠেছে, আমি তো তখন অনেক ছোট, কিছু বুঝি না। তখন মা নাকি গেছে ওখানে রাস্তায়, ওই কৃষ্ণনগর আর পলাশির ওই সব সাইডেই নাকি ওই, কিছু মনে করবেন না কেউ, মুসলমান আর হিন্দুদের মধ্যে খুব মারামারি, মানে ওরা তাস খেলে, ওরা খুব তাস খেলতো ট্রেনের মধ্যে, ব্যাস ওদের মধ্যে মারামারি লেগে গেছে বসা নিয়ে। তখন ওই ছেলেটিকে বলেছে, হিন্দু যে ছেলেটি আর মুসলমানগুলো সব খেলছিল, মুসলমান দাদাগুলো, হিন্দুর যে ছেলেটি, সে ছেলেটি বলেছে আপনারা এখানে কী করছেন, আমাদের বসতে দিচ্ছেন না। তখন ওকে ট্রেন থেকে ফেলে দেবে মুসলমানরা। তখন উনিকে যেই ট্রেন থেকে ফেলে দেবে, তখন আমার মা বাঁচিয়েছিল, ওকে মেরো না, ওকে ফেলে দিও না, ওকে ফেলে দিত একদম। তাহলে সকালবেলা ছেলেটাকে বাঁচালো, আর পরের ছেলেকে বাঁচালো, আর গিয়ে শুনে নিজের ছেলে মারা গেছে। তা কতটা কষ্ট বলুন তো। এই সঞ্জয় রায়ের মা তো দেখছি আমি ইউটিউবে সমানে করছি, দেখছি কেমন করে কাঁদছে, ফেসবুকে সব জায়গায় দেখতে পাচ্ছি কেমন করে কাঁদছে মা বাবার সামনে। যদি শাস্তি হয়, যদি অন্যায় করে তাহলে তো শাস্তি হবে, তার জন্য সঞ্জয় রায়ের মায়ের কোনো দুঃখ নেই, কিন্তু অন্যায় না করলে কাউকেই শাস্তি দেওয়া উচিত না। প্রণাম। যদি ভুল বলি বা বেশি কথা বলি, আমি আরও বেশি করে কথা বলবো। আর দিদি, আমাদের মমতা ব্যানার্জি দিদি, মাননীয় মমতা ব্যানার্জি প্রণাম। আপনিও ব্রাহ্মণ ঘরের মানুষ, হ্যাঁ, তাই জন্য আমাকে কোটি কোটি করে আমি যেন আপনাকে গান শোনাতে পারি, সেটা আমার খুব ইচ্ছে। আমি গান ভালোবাসি, যে গান ভালোবাসে সে কখনোই খারাপ মানুষ হতে পারে না, পারে না, পারে না। প্রণাম। আর আমাদের দাদা, উনিও ঠাকুর ভালোবাসেন, যাতে আমি সেন্ট্রালের দিক দিয়েও সুবিধা পাই, ট্রেনের টিকিটটা, যাতে আমি জায়গায় জায়গায় আমি ঠাকুর উদ্দেশ্যে গান গাই। প্রণাম প্রণাম। না হলে অসুবিধা নেই, যদি না পাই টিকিট কেটেই যাবো, অসুবিধা কী আছে। প্রণাম ঠাকুর, কোটি কোটি প্রণাম। তোমাদের কাছে ক্ষমা চাইছি, ভুল হলে ক্ষমা চাইছি। আমি ভালো চাই মানুষের, ঠাকুর যে সত্যিকারের অন্যায়, আর ওদেরকে যেন, ওদেরকে ছেড়ে দিলেও অসুবিধা নেই, যে ছেড়ে দিয়েছে, তো সিবিআইয়ের হাত আছে বললো, সিবিআই কোনো কিছু করতে পারেনি, ছেড়ে দিক না, অসুবিধা তো নেই। এখনও তো বোঝা যায়নি যে মৃত্যুর মতো ওরা শাস্তি, মানে মৃত্যুর সঙ্গে জড়িত আছে, ওরা তো নানা রকম কাজের সঙ্গে যুক্ত আছে, তার জন্য তো শাস্তি পেয়েছে, কতদিন ধরে জেলে ছিল। কিন্তু মৃত্যুর সঙ্গে যে যুক্ত আছে, বোনটার যে মৃত্যুর সঙ্গে যুক্ত আছে, তার তো মোটামুটি একটুখানি তাও শিওর নয়। ছেড়ে দিয়েছে, কী হয়েছে, থাকুক না, ওনারা থাকুক। হ্যাঁ, জেল থেকে তো ছেড়ে দিই, ওরা কাজ করুক, ওদের তো কাজ আছে। কত গরিব মানুষ আছে, তাদেরকে হসপিটালের জায়গা পাওয়া যায় না, তাদেরকে এক জায়গায় বসিয়ে বাইরে বেরোতে পারবে না, এখানে বসে তোমাদের চিকিৎসা করতে হবে। আর যত রকমের টাকা পয়সা রোজগার করেছে, সেই টাকা পয়সাগুলো যেন গরিবদের দেয়, ঠিক হয়ে যাবে ডাক্তার। তারপরে ভগবত গীতা এইসব পড়লেই দরকার পড়লে, তারপরে যদি দোষী হয় হবে, কেস চলছে তো, হোক না, যে দোষী হবে হবে, কিন্তু তাড়াতাড়ি যেন সিদ্ধান্ত না হয়। তারপরে ওই সেই ধনঞ্জয়ের মতো না হয়, যে মেরে দিয়ে তারপরে কেন মারা হলো, ও তো আসল দোষ করেনি, এইসব যেন না হয়। ঠাকুর প্রণাম। কাকিমা, কাকু, বারবার বলছি, তোমরা দিদি আর দাদাকে ধরে রাখো, সেন্ট্রাল আর রাজ্য, যাদের কথা আমাদেরকে শুনতে হবে। আর মন্দিরে মন্দিরে যেন আমরা ফটো তুলতে পারি। কেন ফটো তুলবো না? যারা বয়স্ক মানুষ বাড়িতে আছে, তারা তো ফটোটা দেখতে পারে না, একটুখানি ফটো তুলবো কেন? কই কাস্তাপাড়ার মন্দিরেও তো ফটো তুললাম, সব জায়গাতেই তো আমি ফটো তুলেছি, কই না করেনি তো? কত বড় বড় মন্দির, হ্যাঁ, আর আমাদের শ্যামনগরের মন্দির কতটুকু, একদমই ছোট। কত বড় বড় মন্দির আছে, বিরাটিতে ভগবানের মন্দির, সেখান থেকে আমি ছবি তুলে নিয়ে আসছি। ছবি এখানে, ছবি ওখানে, শ্যামনগরের মন্দির ছবি তো তুলছি না কেন? তারা জানবে কী করে, তারা ঠাকুরকে দেখবে কী করে যদি একটু ছবি, তারা বয়স্ক মানুষ আছে, উঠতে পারে না, নড়তে পারে না, একটু ঠাকুরকে দেখে প্রণাম করবে, এটা কি অন্যায়? এটা যদি পারেন দিদি আর দাদা, আপনারা একটু দেখুন, প্রণাম। তাহলে ওনারা একটু উপকৃত হবে, একটু ঠাকুরকে দেখতে পারবে। আমি মোনালিসা রুদ্র বলছি, আমি যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করো। মন্দিরে মন্দিরে যেন সবাই ছবি তুলতে পারে, তার জন্য প্রশাসন রাখবে, ছবি তুলে বেরিয়ে যাবে। বাড়িতে বয়স্ক মানুষরাও তো আছে না, তারা তো দেখতে পাচ্ছে না। ভুল বললে ক্ষমা। আর কাকিমা, আমি আবার বলছি, তো কাকিমার কাকু, তোমরা ঠাকুরকে এক মনে ডেকে যাও।
যার কারণ নিরাপদ ব্যক্তি যেন শাস্তি, আর তাড়াহুড়ো কখনো না, তাড়াহুড়ো করো না কাকিমা। সেও তো কারোর ঘরের সন্তান, যে যার শাস্তি হবে তার ফাঁসি হবে। হ্যাঁ, সত্যিকারের প্রকৃত দোষী যেন শাস্তি পায়। প্রণাম।